জিয়াউর রহমান সাহেবের যে বিএনপি আর আপনাকে কি বিএনপি এক? এইভাবে কি করেন আপনারা? এগুলো লজ্জা থাকা উচিত। রাজনীতি ছিল একটা জিনিস হচ্ছে এখন নেপালের রাজতন্ত্র সেইটা নেপাল তো ওইটা কোনো রাষ্ট্রের মধ্যেই তো আমরা পড়ে না। ওটাকে আপনি তুরস্ক দেখেন, তুরস্ক তো পিয়ার। আপনি ইন্দোনেশিয়া দেখেন, সেখানে পিয়ার। ব্রাজিলে দেখেন পিয়ার, সাউথ আফ্রিকা দেখেন পিয়ার, ইন্দোনেশিয়ায় পিয়ার, সুইজারল্যান্ডে পিয়ার, ডেনমার্কে পিয়ার, রোমানিয়ায় পিয়ার, সব এগুলো পিয়ার। জি, আপনি এই জায়গাগুলো যদি না নেন, আপনি আনলেন কোথায়? ইসরায়েল। আপনি আনলেন কোথায়? আপনার নেপাল। এইটা এই দুইটা কি রাষ্ট্রের মধ্যে পড়ে? ইসরায়েল তো কোনো রাষ্ট্রই না, এটা দখলদার। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে না। না, পিয়ার পদ্ধতি ছাড়াও নির্বাচন হবে না। পিয়ারের ব্যাপারে যারা কথা বলবে তারা মূলত কোনো সংস্কারই চায় না। সংস্কারের মূল কথা হলো পিয়ার পদ্ধতি, এইটি হলো এখন মূল। অথবা আমাকে বলুক, আমি তার কাছে আনি, আর আমার কাছেই প্রমাণ আছে, আমি প্রমাণ করতে পারবো। দুর্নীতির সংজ্ঞা করে টাকা চুরি শুধু না, এটা ব্যাপক অর্থ। এই কথা কিন্তু উনি আওয়ামী লীগ সময় বলতে পারতেন না, মোটেই পারতেন না। হইলে তার জেলে থাকতে হইতো, পত্রিকা বন্ধ হইতো, অনেক কিছু হইতো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আখুন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় এখন তাহলে কি হবে, সেটি আসলে বিভিন্ন বিষয় নিয়ে বলা যায় যে আসলে এখন তাহলে কি হবে, বিভিন্ন যে ঘটনাগুলি ঘটছে। আমরা নির্বাচনের বিষয়টি আসলে প্রথমেই দৃষ্টি দিই, যেহেতু নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে সবাই। আমরা গতকালকেও দেখেছি যে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে জাতীয় সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষে আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। এর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হচ্ছে সন্ত্রাস দমনে কঠোর না হলে নির্বাচন অনিশ্চিত। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আখুনকে দিয়ে শুরু করতে চাই। আসলে আপনি কি মনে করছেন নির্বাচনের ব্যবস্থা নিয়ে? যে বক্তব্য আমরা দেখলাম দুটি দলের পক্ষ থেকে, একটি আপনার দলের পক্ষ থেকে আর একটি জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে। আশরাফ আলী আখুন। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক, সহ আলোচক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশটা যে তিনটা আন্দোলন হয়েছে, সব কিন্তু প্রধানত দাবি ছিল নির্বাচন। আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, 70-এ নির্বাচন, তারপরে পরবর্তীতে মুক্তিযুদ্ধ, এটা কিন্তু নির্বাচন কেন্দ্র করি। ওই দিন যদি আওয়ামী লীগ, পাকিস্তানি সরকার, গভর্নমেন্ট, ইয়াহিয়া খান যদি এই বাংলাদেশে যারা নির্বাচনে বিজয় তাদের হাতে যদি ক্ষমতা দিত, তো যুদ্ধ নাও হতে পারত। তো এখান থেকে কিন্তু ওই নির্বাচন কেন্দ্র করি মূলত। এরপরে 90-র যে অভ্যুত্থান যেটা হলো স্বৈরাচার বিরোধী, সেখানে কিন্তু নির্বাচন কেন্দ্র করে। 24-এ যেটা হলো, এটা বৈষম্য আছে ঠিকই, কিন্তু এই বৈষম্যটা কেন করলো? মূলত হলো নির্বাচন। তো এই নির্বাচনটা তো একটা অবস্থা, আমরা যে নির্বাচনের কারচুপি, নির্বাচনের ভোট ডাকাতি, দিনের ভোট রাতে করা, তারপর হলো আপনার কি বলে আগের রাতে বাস্ক বোঝাই করা, এই সবগুলো কিন্তু আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, নূতন কিছু না। আপনি জানেন 73 সালে শেখ মুজিবুর রহমান সাহেব 300 আসনের মধ্যে 293 উনি কাজ করছিল। অনেক, আপনারা তো সাংবাদিক জানেন, সেখানে অনেক পরাজিত প্রার্থীকে ঢাকায় বাস্ক এনে বিজয় ঘোষণা করেছিল। তো দেখা গেল যে এই ভোট চুরির যে ঐতিহ্যটা, এটা কিন্তু আমরা একাল সূচনা থেকে, স্বাধীনের পর থেকে আমরা এটা পেয়েছি। তারপরে আপনি দেখেন 78 সালের দিকে যে একটা রেফারেন্ডাম হলো, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব একটা গণভোট করলেন, সেখানেও কিন্তু 98% ভোট কাস্ট হইল। তখন তো রাস্তা ছিল না, ঘাট ছিল না, ভিড় কারবার ছিল না, মানুষ অত সচেতন ছিল না, 98% ভোট কাস্ট হইল। এটা তো একটা আশ্চর্যের বিষয়। এরপরে আপনার এরশাদ সাহেব আসার পরে আরেকটা গণভোট দিলেন, সেখানে প্রায় 96-97% ভোট কাস্ট হইল। তারপরে ম্যাডাম খালেদা জিয়া, উনি ওই যে 2007 সালে একটা একক নির্বাচন করলেন, একক দল, এক দল, কেউ করলেন না। তো এই যে উনি বলেন কেউ না করলে আমি করব, নির্বাচন করলেন, 3 মাস না 3 মাস থাকলেন, এরপর আবার একটা পদ্ধতি নির্বাচন হলো। এরপরে তো আওয়ামী লীগ আসলো, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। তখন এই যে যারা ছিলেন কর্মকর্তা, তারা একদিকে
আপনার ইনক্লাইন্ড হয়ে পড়ল, তারা একটা দলকে ক্ষমতা বসাইল। এরপর থেকে যে আমরা যে বারবার নির্বাচনকে আপনার দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, কালো টাকার বলেন, দৌরত্ব বলেন, গুন্ডা বাহিনী বলেন, এই সবই কিন্তু নির্বাচনের কেন্দ্র করেই তারা করেছে। আর নির্বাচনে এমন একটা যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার পরে তাদের মূল যে উদ্দেশ্য থাকে সেটা হলো ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন, কালো টাকার মালিক হওয়া। সম্পদ অর্জনটাই হলো দেশের রাজনীতির মূল উদ্দেশ্য। আপনি জানেন অবশ্যই যে স্বাধীনতার পরে যে দলগুলো ক্ষমতায় ছিল, আপনি যদি একটা পাইলট স্কিম করেন একটা নির্বাচনী আসন, দেখবেন সেখানে যে দল যখন ক্ষমতায় ছিল তার মন্ত্রী, এমপি, উপজেলা থেকে ইউনিয়ন থেকে শুরু করে নেতা কর্মীরা 95% দুর্নীতির সাথে আকণ্ঠ নিমজ্জিত। একটা জায়গা একটা। জি, এখন ভাই সেই তো আমরা সবাই জানি ইতিহাসগুলো, পুরাতন ইতিহাসগুলো। এখন আমরা বর্তমান যা দেখি সেটা হলো, আমরা দেখি যে লাউ সেই কদু, যে লাউ সেই কদু। বিগত দিন যা হয়েছে, ইনু সাহেব যত কিছুই বলেন না কেন, নির্বাচন কেমনে করবেন উনি, আমরা সন্দিহান। কেন সন্দেহান? কেন সন্দিহান? উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন নাই। তারপরে লেভেল প্লেইং ফিল্ড উনি এখনো সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো বার্তা দিতে পারেন নাই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা আছে তাতে নির্বাচন করা সম্ভব। ওনারা তো রাজনীতি করেন না। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি আমরা জানি যে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরে দেশের অবস্থা কতটা পরিবর্তন দিকে যাচ্ছে। এখনও চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, মানুষ মারা, হত্যা করা দিন দিন বেড়ে চলছে। তো উনি এটা তো বন্ধ করতে পারতেছে না। এটা কি বন্ধ হয়? এটা কি মানুষ আশা করছিল? আর এমন কিছু দল আছে নিজেরা মারামারি করে। এইটা আপনি কিভাবে ঠেকাবেন? কারা নিজেরা মারামারি করছে? পত্রিকায় দেখেন না, আপনারা তো রিপোর্ট করেন। আপনার কাছ থেকে আমি শুনতেছি, আমরা তো সংবাদ করি। এটা তো অধিকাংশ মারা গেছে বিএনপি। আপনি যেহেতু বলছেন বিএনপি নিজস্ব লোকেরাই বেশি মারামারি করছে, নিজেরা মারামারি করে। তা এই দিক থেকে তো আমরা বিএনপি একটা বড় দল, একটা দায়িত্বশীল দল, 3-5 বার তারা কমপক্ষে ক্ষমতায় ছিল। জিয়া রহমানের সময় একবার, ছাত্র সাহেবের সময় একবার, বেগম খালেদা জিয়া 3 বার। তো এই কথাটা কি, এইটা কি জাতি আশা করে তাদের থেকে? এই ঘটনাগুলি আশা করে? এটা অপ্রত্যাশিত এবং একটা ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে এইটা, যেই যা অবস্থা হচ্ছে দেশে, এটা বলা যায় না। তারপরে আপনি মনে করেন আমাদের বিদেশি আধিপত্যবাদের যে সবল, এখন তো সেটা বন্ধ হয় নাই। এখনও তারা কোথায় ডিজে ভাইয়ের অফিসের উপরে রয়ের অফিস থাকে কীভাবে, অঙ্কুশিত অফিস থাকে কীভাবে? এখনও এই যে 700 বললেন যে সেনাপ্রধান বললেন যে ক্যান্টনমেন্ট আছে, সেই লোকগুলো কোথায় গেল? আজকে আপনি বলেন শেখ হাসিনা, এই যে দোবাল, ইন্ডিয়ার যে অজিত দোবাল, উনি কি বললেন যে শেখ হাসিনা তো আমরা নিই নাই, তোমরা দিয়ে গেছো, তোমরা নিয়ে যাও। কেমনে গেল সে? এটা কে পাঠাইলো? এইটা কি বিচার ডক্টর ইউনূস সাহেব করতে পারলেন? মোটেই না তো। এই লোকগুলো কোথায় গেল? তারপরে মিথ্যা মামলা, আওয়ামী লীগ সময় যে মিথ্যা মামলা ছিল, সেই মিথ্যা মামলার যে সরাসরি 100, 200, 500 মামলা দিয়া, তারপরে সেই মামলার নাম কেটে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে একটা স্বার্থান্বেষী গ্রুপ। জি, আকন ভাই, আমি আবার আপনার কাছে আসব। আপনার কথা একটি বিষয় স্পষ্ট, বা আমি যে বিবৃতি দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সন্ত্রাসীর যে বিষয়টি, আপনার সন্ত্রাস দমন না করলে নির্বাচন অনিশ্চিত, সেটি আপনারা বলছেন, সেটি আমরা বুঝতে পেরেছি। আমি এবার এম এ আজিজ এর কাছে আসতে চাই। আজিজ ভাই, আপনার কাছে আসার আগে আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই। আমরা দেখেছি গতকাল গণপরিষদ অধিকারের সভাপতি নুরুল হক নূর একটি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলছেন, আমি সেই বক্তব্যটি কিছু অংশবিশেষ উল্লেখ করতে চাই। সেই সংকট থেকে আগামীতে 1/11-এর কিংবা ফ্যাসিবাদের পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যাওয়া হতে পারে। অনেকেই মনে করছেন রাজনৈতিক বোঝাপড়া হয়ে গেছে, নির্বাচন হবে, কেউ সরকারে যাবে, অন্যরা বিরোধী দলে, পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনো শঙ্কা কাটেনি। শঙ্কার মধ্যেই আছেন কেউ। আসলে জি, আজিজ ভাই, আসলে আপনাকে ধন্যবাদ এবং নেতাজিকেও ধন্যবাদ। দেখেন, কথাটা একটু ব্যক্তিগত আক্রোশ থেকে হয়ে যাবে। বিএনপি নির্বাচনের পরে জাতীয় সরকার করতে চেয়েছে। বিএনপির সাথে যে ছোট ছোট দলগুলি আছে, ইতিমধ্যেই কিছু নেতাকে কিন্তু সিগন্যাল দেওয়া হয়েছে এবং সিট বন্টনও করা হয়েছে।
এখন যার কথা বললেন তারও কিন্তু একটা সিট ছিল পটুয়াখালীতে। তিনি একটা বড় দল থেকে সিট ছাড় নিচ্ছেন। বিএনপির প্রত্যেকটা দলে 4টা 5টা 6টা করে প্রার্থী আছে। আপনার হঠাৎ করে আপনার ভোট নাই, আপনি যাইবেন, জায়গা পাওয়া যাবেন, এটা তো ঠিক না। বিএনপির নেতাদের দিয়ে সেখানে ওয়ার্ক করে তারপরে যাওয়া উচিত ছিল পরিস্থিতি। উনি ওখানে গেছেন, যাওয়ার পরে উল্টায় গেছেন। এখন উল্টায় গেছেন। এখন কিন্তু আপনার জামাত, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এনসিপি, এবি পার্টি যে ভাষায় কথা বলে উনিও সেই ভাষায় কথা বলে। এই জন্যেই আমি বলি যে পিআর সিস্টেমের উপযোগী আমাদের রাজনীতিবিদরা নয়। এই কারণেই বলছি উচ্চমানের গণতান্ত্রিক চেতনার লোক হতে হবে, নেতা হতে হবে। পিআর সিস্টেমে যদি এইরকম হর্স ট্রেডিং হয়, একটা কথার উপরে উল্টে যায়, তাহলে পিআর সিস্টেম ফাংশন করবে না। যেমন ধরেন ভারত নেপালে আমাদের দেশে জমিদারি ছিল, সেটাকে ভেঙে আপনার পিআর সিস্টেমে আসছে। 12 বছরে 17 বার সরকার পতন ঘটছে। ইসরায়েল, উনি তো নিশ্চয়ই ইসরায়েলি মুসলমানদের প্রতি অত্যন্ত বেশি, আমার চাইতে দুর্বল হবেন। ইসরায়েলে আপনার আনুপাতিক নির্বাচন, নেতানিয়াহুর নিকুত পার্টি, সেটা 30%-এর উপরে ভোট পায় না। এবং ওইখানে ইসরায়েলের সবগুলো ইহুদিদের দল, 100টা দলের মতো আছে। ওই 1 বছরে ধরেন 5টা 10টা দল মারা যায়, আবার দল তৈরি হয়। এখন এই নেতানিয়াহু 30% সাপোর্ট নিয়ে সরকার গঠন করে। করার পরে সব সিদ্ধান্ত নেয়, গাজা খালি করো, মুসলমান খতম করো। তো আমার বক্তব্য হচ্ছে, আমি এটাতে লিখেওছি, বড় পত্রিকায় লিখেওছি, যে আনুপাতিক হারে নির্বাচন এক এক দেশে এক এক রকম। ধরেন আমাদের বাংলাদেশে ধরেন আপনি সেন্ট্রালি আনুপাতিক নির্বাচনে চলে গেলেন। ধরেন 300 সিট আছে নিম্নকক্ষে আর সংসদে, উচ্চকক্ষে জামাত ইসলাম 2 জায়গায় চাইতো আনুপাতিক। গতকালকেই তারা বলেছেন, আমি সেটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে যে তারা 2 কক্ষেই, উচ্চকক্ষ নিম্নকক্ষ 2 জায়গায় বলছে আনুপাতিক হারে, এবং না যদি সেটা মানা হয়, আনুপাতিক পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। এখন এখানে একটাই যুক্তি হচ্ছে, আনুপাতিক নির্বাচনে ছোটখাটো দল সবার প্রতিনিধিত্ব থাকে সংসদে। এটার একটা মাইনাস পয়েন্ট হলো, ধরেন আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকার সময় বিএনপি এবং আওয়ামী লীগ 40%-এর কম বেশি ভোট পেত, এবং সবসময় দেখা গেছে 15 নিচের ভোটে আপনার সরকার গঠন হলো। এর জন্য আমরা আর্গুমেন্ট করতাম যে মাইনরিটি গভর্নমেন্ট। কিন্তু এখন ধরেন আওয়ামী লীগ আছে, ধরেন কল্পনা করেন, তাহলে 40%-এর উপরে ভোট, বিএনপি বড় দল মনে করা হচ্ছে, ক্ষমতায় যাবে, 40%-এর বেশি পাবে না ভোট। তার মানে 60% আনুপাতিক নির্বাচন হলে 60% বাইরে যাবে। এই 60% সংসদে বসলে যা বলে তাই হবে, আইন হবে না, উগ্রবাদের উত্থান ঘটবে, অমুকরে মারো, অমুকরে নামাও, আফগানিস্তান বানাও, তালেবান বানাও, অথবা রাজতন্ত্র নিয়ে আসো, সিদ্ধান্ত নিল, কি করবেন আপনি? যেমন জামাত ইসলাম বলে যে জামাত ইসলামকে ভোট দিলে ব্যস্ত যাওয়া যায়, বলে তো। আরে উনি তো আমার চেয়ে ভালো জানে, আল্লাহর সৃষ্টি দোজক ব্যস্ত, আল্লাহ মানব জাতির বিচার করবে কিয়ামতের দিনে, এবং নবীজি ফেরেশতাদের হাজির রেখে। এই আল্লাহ যদি প্রশ্ন ধরা হয় যে জামাতকে ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে, তাহলে আল্লাহ কোথায়? এই কথা যে বলে সে তো তখনই দোজকবাসী হয়, সে আগে নির্ধারিত হয় দোজকে যাওয়ার জন্য। এটা ইসলামিক ভাষায় কি বলে না, সে কাফারে পরিণত হয়। তো সুতরাং রাজনীতি করলে সব কথা বলা যাবে না, আপনি ইসলামিক আকীদা মানতে হবে তো। ভোটের জন্য যাইছে তাই করে ফেলবেন। ধরেন এখন ইসলামিক আন্দোলনের বাংলাদেশের নায়েবে আমির তিনি বলেছিলেন, সমাজতন্ত্ররা যদি কোনো দেশে ক্ষমতায় যায় ইসলামের অভ্যুত্থান ঘটতে পারে, কিন্তু জামাত যদি কোনো দেশে যায় সেখানে কিয়ামতেও ইসলাম আর থাকবে না, বলছে তো। জি, দল থেকে বেশ কয়েকবারই বলা হয়েছে। বলা হয়েছে। তাহলে আপনি বলেন এই যে ঐক্যটা হচ্ছে এখন, ওনারা আনুপাতিক নির্বাচন সর্বাগ্রে চাইছে, সর্বাগ্রে।
1/11-এর সময় ওনারা প্রস্তাব দিছে আমরা আনুপাতিক নির্বাচন চাই, এটা সত্য। এখন এই ঐক্যমত কমিশনে প্রথমে সবগুলোর প্রস্তাব দিছে, সংস্কারের রিপোর্ট সবাই দিছে। আমরা সমালোচনা করছি না, কুইজ কোশ্চেনও হয়েছে, তাও দিছে, উত্তর দিছে। শেষ পর্যন্ত ঐক্যমত কমিশন যেটা স্প্রেডশিটে দিয়ে দিছে, সেখানে আনুপাতিক নির্বাচন ছিল না, কারণ এটার দাবি কম লোকের ছিল না। এখন ঐক্যমত মাঝখানে হঠাৎ করে ঐক্যমত কমিশন আগাচ্ছিল, হঠাৎ করে ইসলামিক আন্দোলন বাংলাদেশ ঐক্যমত কমিশনের জন্য সভা দিল। তাহলে ঐক্যমতে আলোচনা বসছেন সমাধানের জন্য, আপনি মাঠে গেলেন কেন? সেখানে জয়েন দিল আপনার জামাত ইসলাম, ইসলামিক এনসিপি, এবি পার্টি, এগুলো দিল। তো আপনার তো ঐক্যমত, এই জন্যই বলছি যে আমাদের পিআর সিস্টেম আমাদের দেশে অকার্যকর হবে। আপনি একটা জিনিসে বৈঠক হচ্ছে, আমি সমাধান করতে চাই, সেটা ফেল করার পরে না আপনি করবেন, আপনি দৌড়ায় গেছেন। ধরেন আপনি এই যে জামাত ইসলাম কালকে আপনার নির্বাচন কমিশনে গেছে, যা বলছে আমরা আনুপাতিক নির্বাচন চাই। হ্যাঁ, ইলেকশন কমিশন আনুপাতিক নির্বাচন দেওয়ার কি ওখানে দাবি করতে গেছে বলেন আপনি? এটা একটা অযৌক্তিক জায়গায় অযৌক্তিক দাবি গেল। এরপরে এখন কয়ে দিছে যে এটা না হলে আমরা আন্দোলনে ঢুকবো, আন্দোলনে যাব। তা আপনি আগে করেন নাই কেন? ঐক্যমত কমিশনে শুরুতে আনেন নাই কেন? এজেন্ডায় যখন না ছিল না তখনই দাবি তুলতেন যে আমার এটা। এখানে বোধহয় আজিজ ভাই, আমরা একটু আগুন ভাইয়ের কাছে শুনি। জি, আপনার কথা বক্তব্য। ব্যাপারটা হচ্ছে আজিজ ভাই, কিছু কথা আছে, কিছু আছে মানে তথ্য ঠিক নাই। কিছু কথা আছে, যেমন পিয়ার নিয়ে যে কথাটা উনি বললেন যে আমরা 2008 সালে পিয়ার প্রথম করি। এর আগে 2001-এ কমিউনিস্ট পার্টি এই পিয়ার আনছিল তাদের ইশতেহারে। 2008-এ আমরা যেমন দিয়েছি, এখানে কিন্তু ওই জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব দিয়েছিল 2008-এ। এই ধারাবাহিকতা আমরা আছি। আমরা বিশ্বাস করি যে গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন, এটা দিয়ে আসলেই একটা সত্যিকার কাম্যমানের সংসদ প্রতিষ্ঠা হতে পারে না। কারণ এখানে যতগুলো নির্বাচন হয়েছে আমরা সব জায়গায় দেখেছি জনমতের প্রতিফলন সঠিক প্রথম ঘটে নাই। সেখানে যখন ঐক্যমত্য কমিশন থেকে দিছিল, আমাদের প্রত্যেকের কাছে একটা কতগুলো প্রশ্ন দিছিল, সেইখানে কিন্তু আমরা সব জায়গায় লিখেছি যে আমরা আপার কক্ষ, উচ্চ কক্ষ সব জায়গায়, নিম্নকক্ষ সব জায়গায় পিয়ার চাই। সেখানে কিন্তু জামাত ইসলাম বলছে আমরা পিয়ার চাই, কিন্তু এই পিয়ারটা এইখানে কোনো আলোচনাই আনি নাই ঐক্যমত্য কমিশন, কখনোই না। একজন দেখা গেল একজন লোক একটা বিষয় একটু লিখে দিল, এক লাইন, ওই যে সবাই কাছে ছবি করে দিল, ফটো করে দিল। কিন্তু আমরা যে বললাম পিয়ার, এবং আরও অনেক দল বলল পিয়ার, এর সাথে একমত, কিন্তু এই বিষয়টাই উনি আর আলোচনায় আনলো না। তো আমি যখন বললাম যে এই বিষয়টা আলোচনায় আনেন না কেন, একটু ধৈর্য ধারণ করেন। জি, ধৈর্য ধারণ করতে করতে যখন সর্বশেষ হয়ে গেল, আনে না, এটা পিয়ার আনেই না, তখন উনি এফপিটিপি এই যে একটা বিষয়, এটা আগেই সিদ্ধান্ত নিয়ে আসছেন। তখন আমি বললাম যে আপনাদের উপর আস্থা, বিশ্বাস, আপনার বায়াসড ফ্রম অ্যানাদার উইংস, আপনারা অন্য জায়গা থেকে আপনারা বায়াসড হয়ে গেছেন। এটা আমি বলছি, খালি ওপেন বলছি। কেন আপনি এটা টেকবে না, এটা পরের কথা। পিয়ার হবে কি হবে না আপনি আলোচনায় আনেন। এই যেমন আপার কক্ষে পিয়ার, বিএনপি পিয়ার নোট অফ ডিসিশন দিয়ে রাখছে। তা আমরা বলছি আপার কক্ষে পিয়ার অসুবিধা নেই, যদি লোয়ার কক্ষে পিয়ার না হয় তা আপার কক্ষে প্রয়োজন কি? আরও 100 দুর্নীতিবাদ বাড়াইলো, তার গাড়ি বাড়ি এগুলা সেগুলা সব কিছু তো করবে 100, এটা লাগে না। কারণ আমরা একটা ইউনিটেড দেশ, এখানে তো আমরা তো পাকিস্তানের মতো প্রদেশ দেশ না, ভারতের মতো অঙ্গরাজ্য বিস্তৃত দেশ না, আমেরিকার মতো এতগুলো রাজ্য বিস্তৃত দেশ না, আমরা ছোট্ট একটা দেশ। এখানে তো আপার লাগেই না। আপার হইল ওই যারা বুড়া দোড়া, যারা অকেজ হয়ে পড়ছেন, ঠিক কাজ ঠিক মতো তাদেরকে লোক দেয়, আপনাদের ওইখানে সম্মানিত জায়গাটায় আপনাকে বসাবো। তো এখন যেটা হলো যে পিয়ার, এই যে সংস্কারটা, এগুলো কিছু, এগুলো সবাইও আসল পিয়ার হলো শতভাগ মানুষের জনগণের মতামতটা প্রতিফলন কেমনে ঘটবে, এই জায়গাটা হলে এই জন্য পিয়ারকে বলা হয়, হ্যাঁ, মাদার অফ অল রিফর্ম। পিয়ারটাই হলো সমস্ত সংস্কারের মা। 91টা দেশে পিয়ার আছে। ভাই একটা কথা বললেন যে ইসরায়েল এবং কি বলে নেপাল, সেখানে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয় নাই। রাজনৈতিক স্থিতিশীলতা একটা জিনিস হয়েছে, এখন নেপালের রাজতন্ত্র, সেইটা নেপাল তো ওইটা কোনো রাষ্ট্রের মধ্যেই তো আমরা পড়ে না। ওটাকে আপনি তুরস্ক দেখেন, তুরস্ক তো পিয়ার, আপনি ইন্দোনেশিয়ায় দেখেন সেখানে পিয়ার, ব্রাজিলে দেখেন পিয়ার, সাউথ আফ্রিকা দেখেন পিয়ার, ইন্দোনেশিয়ায় পিয়ার, সুইজারল্যান্ডে পিয়ার, ডেনমার্কে পিয়ার, রোমানিয়ায় পিয়ার, সব জায়গাগুলো পিয়ার। জি, আপনি এই জায়গাগুলো যদি না নেন, আপনি আনলেন কোথায়?
ইসরায়েল, আপনি আনলেন কোথায়? আপনার নেপাল। এই দুইটা কি রাষ্ট্রের মধ্যে পড়ে? ইসরায়েল তো কোনো রাষ্ট্রই না, এটা দখলদার, একটা সন্ত্রাসী গোষ্ঠী জবরদখল করিয়াছে, এটা তো রাষ্ট্রের মধ্যে আমরা ধরি না, ওইটাকে দৃষ্টান্ত হিসেবে আনাই যায় না। অধ্যাপক আশরাফ আলী, এখন তাহলে কি হবে? মানে আমাদের নির্বাচনে ধরেন পিআর পদ্ধতি নিয়ে আমরা সরকারের পক্ষ থেকে তেমন কোনো আলোচনা শুনছি না, বা যেটি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে। সেই নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা কিন্তু এখনো পর্যন্ত সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়নি। তাহলে কি সেটা কি পিআর পদ্ধতিতে হবে নাকি প্রচলিত যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে? দল যারা মুখ্যমন্ত্রী গেছিলেন অধিকাংশ দল তারা পিআর পদ্ধতি চায়, অধিকাংশ দল। কিন্তু সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কোনো পরিষ্কার করা হয়নি। এটা না চাওয়ার তো একটা ইঙ্গিত বহন করে, মারাত্মক একটা ইঙ্গিত। পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে না? না, পিআর পদ্ধতি ছাড়াও নির্বাচন হবে না। আপনারা বলছেন পিআর পদ্ধতি ছাড়া হবে না? না, হবে না তা বলে, কিন্তু পিআর পদ্ধতি জনগণের দাবি। গ্রামে গঞ্জে সাধারণ আমরা যারা একটু শিক্ষিত সাংবাদিক বা বুদ্ধিজীবী তারা যতটা পিআর না বুঝি, সাধারণ মানুষ কিন্তু পিআর খুব ভালো বোঝে। কাজে এই জন্যে সাধারণ মানুষের পারসেপশন হলো 53 বছর যে ধারায় নির্বাচন চলে আসছে, এই নির্বাচনের পরিবর্তন করতে হবে, আমূল পরিবর্তন। সেটা হলো এফপিটিপি না, এফপিটিপি যেটা ধারাবাহিক চলছে এটা হবে পিআর পদ্ধতি, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হবে। এইটা কিন্তু সাধারণ মানুষ চায়। আমরাও এই সাধারণ মানুষের কণ্ঠে কণ্ঠ মিলাই বলতে চাই, আগামী দিন একটা সুস্থ, স্বাভাবিক, কল্যাণকর একটা কার্যকরী পার্লামেন্ট গঠন করার জন্যে, জনমতের শতভাগ প্রতিফলন ঘটার জন্যে, এবং সংসদটাকে একটা মেধার প্রতিযোগিতা করে এমপিতে করার জন্য নায়িকার গায়িকা নিয়ে পার্লামেন্ট হবে না। আমরা একটা চাই, এটা পিআরের মাধ্যমে একমাত্র সম্ভব। এবং জাতীয় সংহতি, রাষ্ট্রীয় যে জাতীয় সংহতি এবং জাতীয় সরকার একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমে সম্ভব। আপনি বড় দল আছে যারা, আর আরেকটা কথা মনে রাখতে হবে, এটা অনেকে বলে ওরা বড় দল। আমি বিএনপি অনেক নেতার সাথে বলছি, আপনি বড়, ওখানে বলছি, আমি ওই যে ঐক্যমত্য কমিশনে বলছি, বড় দল তো আমি দাবি করতে পারেন না। বড় দলের কোনো স্থায়িত্ব আছে? মুসলিম লীগের দেশে বড় দল ছিল না? বলেন, পাকিস্তান ছিল না? কত আসন পাইল? 300-র মধ্যে প্রায় 298 সাপোজ পাইছিল না? আজ মুসলিম লীগ আছে। তারপরে দেখেন সবচেয়ে বড় একটা জোট হয়েছিল, যারা এই যুক্ত ফ্রন্ট হয়েছিল না, এটা কি আছে? তারপরে আওয়ামী লীগ যারা দেশ স্বাধীন করলো, আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আছে। তারপরে জাতীয় পার্টি, সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান, সেই জাতীয় পার্টি আছে। এখন ভোটের আগে বলেন, আপনি বলেন কিভাবে যে আপনি বড় দল? এটা তো আপনি বলতে পারেন না। এটা আপনি কীভাবে বলেন? ভোট হোক, তারপর প্রমাণ হয় কে বড় দল কে ছোট দল, এটা প্রমাণ হবে ভোটের পরে। বিএনপি যে বড় দল, আমি তো অনেক ভাইকে বলছি, ভাই এই যে জিয়াউর রহমান সাহেবের যে বিএনপি আর আপনাকে কি বিএনপি এক? এইভাবে কি করেন আপনারা? এগুলো লজ্জা থাকা উচিত। এইভাবে যে সারা দেশে আপনাদের বিরুদ্ধে যে এই ধরনের যে কর্মকাণ্ড আপনারা গড়াই তুলছেন, আমাদের নেতাকর্মীদের আপনি বহিষ্কার করলেন। বহিষ্কারটা কি যথেষ্ট শাস্তি হয়? বহিষ্কার মানে কি? আবার দেখা গেল কিছুদিন ওই যে বাবুল আর ওই যে শ্যামাবাই একটা গণ্ডগোল করলো, সালথা নগরকান্দে, দেখছেন না? দুইজনকে বহিষ্কার করলো, আবার দুজনকে নিয়ে আসলো। আচ্ছা, থানা বলছে আইন শৃঙ্খলাকে বলে দেবো। আইন শৃঙ্খলাকে বলে কী হবে? এই যে আপনার সে কী বলে ওরাকে, এই যে ওই যে পাটগ্রাম কী হইলো? হাতে নাতে ধরলো, চাঁদাবাজ ধরলো, ভিডিও আছে, সব কিছু আছে, থানায় নিয়ে গেল, থানা লুট করলো, পুলিশ মারলো, তাই তো। তারপর থানায় বলছে আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যর্থ। আবার দেখেন কালীগঞ্জ থেকে, হাতিরবন্দর থেকে আপনার পুলিশ এসেছিল আরেকটা থানা থেকে, ওখানে তাদেরকে গাড়ি ভাঙচুর করলো। আপনি এগুলো কি মনে করেন, কি ইঙ্গিত বহন করে এগুলা? কাজে এইটা খুব অশনি সংকেত। আমরা মনে করি এই ধারায় নির্বাচন হলে যেই লাউ সেই কদু। জি, আগুন ভাই, এই পর্যায়ে আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবার দেন। আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আমরা অনেক কথা শুনছিলাম আশরাফ আলী আকুনের কাছ থেকে, চাঁদাবাজির বেশ কিছু বিষয় নিয়ে উনি কথা বলছিলেন এই যে শেষের দিকে। আমি সেই বিষয়টিকে একটু উল্লেখ করতে চাই। আমরা সম্প্রতি গতকালকেই আমরা একটি ঘটনা দেখেছি, আমি সেটি একটু উল্লেখ করতে চাই। এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাবেক সদস্য সচিব নিজামুদ্দিন বলেন, তোমরা দেখো ওর থেকে আরও 5 লাখ নিতে পারো কিনা, নিতে পারলে ওদেরকে আমি এনে রোহান মিরদেরকে কিছু একটা দিয়ে দিলাম। আফতাব জানতে চান কত? নিজাম বলেন 10, অর্থাৎ 10 লাখ টাকা। এরপর নিজাম আফতাবকে বলেন, ওনাদের কাছে এত ছোট ডিমান্ড করছো কেন? তুমি বিষয়টা আমাকে জানাবে না? আজিজ ভাই, চাঁদাবাজি নিয়ে আমরা এই ঘটনার পরে দেখেছি যে এনসিপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে তাকে। এর আগেও একাধিকবার যখন আমরা এনসিপি নেতাদের বিরুদ্ধে যখন বিভিন্ন অভিযোগ পেয়েছি, সে বিষয়ে আমরা দেখেছি যে তারা শোকজ নোটিশ দিয়েছেন। এই নিয়ে 10টি ঘটনা ঘটেছে, তাদেরকে শোকজ দেওয়া হয়েছে।
আজিজ ভাই আসলে কি বলবেন আপনি? একের পর এক ঘটনা আমরা দেখছি বের হচ্ছে। দেখেন, চাঁদাবাজিটা জাতীয়করণ হয়ে গেছে। কেউ নিলে হয় চাঁদা, কেউ নিলে হয় হাদিয়া, কেউ নিলে হয় ডোনেশন, কেউ নিলে হয় অনুদান। কম আর বেশি কেউ পিছে নেই, কেউ পিছে নেই। এখন আমি বলি, এখন নেতাজি আছে, মাইন্ড করবে, আমার রাগ করবে। 2018 সালে নির্বাচন হলো, সেখানে ইসলামিক আন্দোলন বাংলাদেশের একটি পোস্টার ছেঁড়া পড়ে নেই, একটি পোস্টার ছেঁড়া পড়ে নেই। অর্থাৎ ফেসিবাদের দোষদের সাথে ইলেকশনের বৈধতা দেওয়ার জন্য ওনারা নির্বাচনে ছিলেন অথবা নির্বাচনে রাখা হয়েছে, নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ড। আমাদেরকে বলেন, আরো আগাইতে দেন, আপনার কথাটা বলতেছি, আগাইতে দেন। তারপরে স্থানীয় সরকার নির্বাচনে পুরা নির্বাচন করে যায়, আপনার শেষ নির্বাচনে যা ওনাদের নেতা মার খেলেন। এরপরে উল্টাইছে তো উল্টাইছে, কিছু গোপন আছে ভাই, তথ্য কিছু গোপন আছে, উল্টাইছে তো উল্টাইছে। আমরা শুনবো আপনার কাছে এখন। সুতরাং আমার বক্তব্য এখানেই হচ্ছে যে এই যে একজনের ঘাড়ে আর একজনের দোষ চাপানো, আপনার বলছেন না এখন কোথায় যাবে? এই যে ঐক্যমত্য কমিশন, যেটা আপনার বিশেষজ্ঞদের মতামত নিয়েছে, সেই বিশেষজ্ঞদের তো এটার 4 ভাগের 3 ভাগই হচ্ছে ফ্যাসিবাদ এবং ওয়ালেমের দোসর। এইটার নাম তো এখনো ঘোষণা হয় নাই, আমার কাছে তথ্য আছে। এই নামটা যখন সামনে আসবে, ওনাদের সামনেই আসবে, হ্যাঁ, যে এই লোক বিশেষজ্ঞ। ঐক্যমত্য কমিশনে আপনি কথা বলছেন, ঐক্যমত্য কমিশনে আগের দোসরদের লোকজন আছে বা ফ্যাসিস্টের দোসর আছে এখন, বা কমিটি হচ্ছে যেটাতে আপনার এই যে পিআরটিআর যেগুলো সমঝোতা হইল না, ঐক্যমত্য কমিশনের একটা ঘোষণাপত্র তৈরি হয়েছে না, ডিসিশন হয়েছে, এইটা বিশেষজ্ঞ মতামত নিবে কিভাবে বাস্তবায়ন করা যায়। এই জন্য একটা কমিটি হয়েছে, সেই কমিটিতে প্রচুর লোক নেওয়া হয়েছে। সেই লোকজনগুলো কি মানে যারা বলছেন যে, আপনি বলছেন যে ফ্যাসিস্টের দোসর, আসলে কি দোসর, ফ্যাসিস্টের দোসর, 1/11-এর সময় ইনভলভ ছিল, এইগুলো সব আপনার 4 ভাগের 3 ভাগই হলো সেইগুলো। এইটার প্রস্তাব যখন নিয়ে আসবেন টেবিলে তো আনবেন, তখন তো উনিই কবে তো নামগুলো পড়েন, পড়লে কবে তো আরে এ কেন হাইলো, এ কেন হাইলো, কবে তো গোলমাল তো লাগছে। তো আমার বক্তব্য হচ্ছে, এখন যে জায়গায় আসছে, সরকার নির্বাচনের অলরেডি রোডম্যাপ দিয়ে দিছে, ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে পিআর সিস্টেমের দাবি নিয়ে মাঠে নামতেছে 4টি দল। বিশেষ করে আমি বলবো, বড় দলের ভিতরে জামাত ইসলাম, ইসলামিক ঐক্য জোট আছে, আর নামে এনসিপি বড় দল, ইসলামী আন্দোলন বাংলাদেশও আছে, ইসলামিক আন্দোলন বাংলাদেশ বলতেছি, আর জামাত বলতেছি, বড় দল। আর এনসিপি কিন্তু যেভাবে দেখতেছেন তাফালিং অত বড় দল না আমার কাছে, কিন্তু আছে তো, কারণ এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ফুলা ফাঁপা এটারে বড় বানাইছে, এই কারণে নিবন্ধন ছিল না, 4-5টি হইলে ডাকলেও তারে ডাকে, তাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হয় না, এই জন্য এটার গুরুত্ব বাড়ছে। হ্যাঁ, আর তাফালিং পার্টি, বুঝছেন না তো? অর্থাৎ আমি এই জন্যই বলছি যে উনি প্রবীণ লোক, 52 সাল থেকে সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিছে, এবারেও ছাত্র নেতৃত্ব দিছে। এই গণ অভ্যুত্থানে প্রায় সরকারি হিসাবে 444 জন, আর জাতিসংঘের হিসাবে 15 তারিখ পর্যন্ত 1400 লোকের জীবন দিয়েছে ছাত্র জনতা। সেখানে সাধারণ লোকজন জীবন দিয়েছে বেশি, কিন্তু এই ছোটখাটো ফকার এরা জীবন দিছে। তো আমার বক্তব্য হচ্ছে, এখানে কিন্তু আসলেও আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা পরিবর্তন ঘটবে, কিন্তু এনসিপি এত বিতর্কিত হয়ে গেছে, হ্যাঁ, যে এটা আর সম্ভব না। আমার মনে হয় 3-4 না, আগামী 10 বছর কোনো ছাত্র আন্দোলন চাঙা হতে পারবে না, দেখবেন ছাত্রদের আর বিশ্বাস করবে না, এই জায়গায় চলে গেছে। তা আমি এই জন্য বলছি যে এই যে চাঁদাবাজি উদাহরণ দিলেন, গুলশানও ধরা গেছে না, রিমান্ডে আছে না। তো সুতরাং আমার তো মনে হয় না যে এই ছাত্ররা যাদের উপরে আমরা আস্থা রেখেছিলাম তারাও তো পিছে নাই, আর বড় বড় দলগুলো এটা সিচুয়েশন বুঝে উল্টায় যায়। সুতরাং এখানে পেয়ার সিস্টেম ফাংশন করবে কি করে? এখন ধরেন আমাদের পৃথিবীতে সবচাইতে আপনার আগে পিয়ার সিস্টেম হয়েছে বেলজিয়ামে, সে দেশ তো 2 ভাগ হয়ে যাইতেছে, 2 ভাষায় 2 অঞ্চল, 2 দিকে কথা বলে ভাগ হয়ে যাচ্ছে। সুতরাং এখন তো ওই সনাতনী ধর্মে ফেরত আসতে চাচ্ছে দেশগুলা। এখন তো পিয়ার সিস্টেমে, ওই জন্য বলছি উচ্চ মানের গণতন্ত্র, যেমন ভারতে পিয়ার সিস্টেম নাই, কিন্তু আমাদের চাইতে উপযুক্ত দেশ। আমি এই জন্যই বলবো, পতিত শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছে এবং আওয়ামী লীগের যত নেতাদের আশ্রয় দিয়েছে,
ওটা একদম সরকারি সিদ্ধান্ত নিয়ে, মানে পার্লামেন্টারি পার্টির বৈঠকে সিদ্ধান্ত নিছে, আমাদের দেশে হলে পারতো না। আমি কিন্তু এটাকে নেগেটিভ অর্থে দেখছি না, পজিটিভ অর্থে, যে তারা এটাতে একমত হয়েছে, কারণ শেখ হাসিনার কাছে তারা সার্ভিস দিয়েছে, কৃতজ্ঞতা স্বরূপ এটা করতেছে। কিন্তু আমাদের দেশে তো কোনো ইস্যুতে রাজনৈতিক দল একমত হতে পারে না। আমার কাছে মনে হচ্ছে এখন যে আন্দোলনটা হচ্ছে সোজাসুজি পার্লামেন্টে কত সিট বাড়ানো যায় এই কারণে, কারণ সনাতনী ধর্মে নির্বাচন করতে গেলে তো সিট বেশি পাবে না। এখন এই জন্য আনুপাতিক নির্বাচনে বেশি যাবেন, হর্স ট্রেডিং হবে, কেনাকাটা হবে। জি আজিজ ভাই, আপনার কাছে আবারও আসবো। আমি এই প্রশ্ন দিয়ে আসতে চাই যে আকুন ভাই, আজিজ ভাই বলছিলেন যে কে কত আসন পাবে, এই ধরনের একটি সমঝোতা বা ভাগাভাগির কোনো বিষয় আছে কিনা, এই কারণেই কি মানে পিআর নিয়ে এত চাপ প্রয়োগ করা বিএনপির সঙ্গে? এটার কোনো প্রশ্ন আসে না। জি, পিআরটা হইল একটা কার্যকর সংসদ প্রতিষ্ঠা, জনগণের শতভাগ মতামতের প্রতিফলন, একটা কী বলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্যই কিন্তু পিআরটা। এইটা উনি যে কথা দিয়ে বলেন বেলজিয়াম ভাগ হয়ে গেছে, আপনি তো জানেন এপিটিপিতে যে ইংল্যান্ডে একটা স্কটল্যান্ড, সেখানে হল পিআর, সেখানে এই নর্থ আয়ারল্যান্ড, সেখানে পিআরের দাবি উঠছে, এবং ওয়েলসেও পিআরের দাবি উঠছে। এমনকি ব্রিটেনে এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তারাও এখন পিআর দাবি করতেছে, এটা করতেছে। কাজে এখন যে উদাহরণগুলো আনা হয় এইটা আসলে খুব ঠুনকো একটা তথ্য আমি মনে করি বা যুক্তি। কিন্তু অধিকাংশ দেশ যেগুলো আজকে, তুরস্কের মতো একটা দেশ আপনি চিন্তা করতে পারেন, সেখানে কীভাবে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ সেখানে আছে। এরদোয়ানের মতো লোক আজকে একটা ওয়ার্ল্ড ওয়াইড, সে একটা গ্লোবাল লিডার সে পরিণত হয়েছে। সেখানে ভোট চুরি নাই, ভোট ডাকাতি নাই, আজকে তাকেও লাইনে দাঁড়াইতে হয় আপনার এরদোয়ানকে। কাজে পিআরের ব্যাপারে যারা কথা বলবে তারা মূলত কোনো সংস্কারই চায় না। সংস্কারের মূল কথা হলো পিআর পদ্ধতি, এইটি হলো এখন মূল। আজকের এই পিআর যে ওনারা আনে না আলোচনায়, এই জন্য আমি বলছি আপনাদের ভাবে সন্দেহ হয়, আপনার অন্য থেকে গাইড বলছেন যে সংস্কারই চায় না, বিএনপি বলছে যে সংস্কারই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। না, সংস্কার আসল যে সংস্কারটা, আপনি আপার হাউসটা দরকার আছে আমার দেশে, সে তারপরে মনে করেন পিআর, তারা বলছে পিআরের মাধ্যমে এটা হবে পিআর। তা আমি বলছে পিআর যদি উপর হয়, নিচেটা যদি পিআর না হয়, মনে করেন আমি ভোট পাইলাম 15%, সাপোজ 15% আমার লোয়ার হাউসে যাবে 45 জন, আপার হাউসে যাবে 15 জন, নারী আসনে যাবে 15 জন। এটা হচ্ছে সুন্দর সিস্টেম, সহজ সমীকরণ। ওনার এটিকে জটিল করতে, এই সমীকরণের জটিলকরণ করে, উপরটা হবে নিষেধটা হবে না। তাই নিষেধটা না হলে আপনি যে মনে করেন নিষেধ পার্সেন্টেজ অনুযায়ী তো আপার হাউসে দেবেন আপনি, তা পার্সেন্টেজটা হবে কেমনি? বিএনপির সাথে অন্য দলের মনে করেন জোট হইলো, তাই জোটে তো আপনার ঠিকমতো 300 আসনের প্রার্থী বিএনপিও দিতে পারবো না, অন্য কেউ দিতে পারবো না। সেখানে আমরা নিচে লোয়ার লেভেলে ভোটের পার্সেন্টটা কমে যায়। এখন নিচের লোয়ার লেভেলের পার্সেন্টেজটা কেমন হবে? একটা কেউ বলছে আসন যেভাবে আসন ভিত্তিক, আর কেউ বলছে ভোটের অনুপাত ভিত্তিক ওই আপার হাউসটা যে হবে। এটা নিয়েও একটা কিন্তু একটা জোগ্রাফিসুরি একটা চিন্তাধারা ওখানে ওনাদের মধ্যে আসে, যে ঐক্যমত্যে কমিশনে তারা পেশ করেছে, সেখানে এইটা আসে। কাজেই এখন এই দেশের জনতার দাবি, আমরা 53 বছর যা দেখছি নির্বাচন নামে, সংসদের নামে, ক্ষমতার নামে এরা দেশকে কলঙ্কিত করেছে। দুর্নীতি 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করে মানে কি? এটা দেশ হইল? এই দেশের বুদ্ধিজীবীরা সেই দলের সাথে থাকতে পারে? সাংবাদিকরা সেই দলের সাথে থাকতে পারে? 5 বার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন, তারপরেও তার সাথে থাকতে হবে কেন? আমার স্বার্থ, আমার মিডিয়ার স্বার্থ, আমার প্রমোশনের স্বার্থ, আমার পদায়নের স্বার্থ, এগুলো থাকতে হবে। আপনি মনে করেন তারপরে এই এত খুন গুম, এত হত্যাযজ্ঞ, এইগুলা কি মানুষ আর মেনে নেবে? আর মেনে নেবে না। এই জন্য মানুষের সঠিক মতামতের প্রতিফলন ঘটার জন্যে, সুস্থ একটা রাজনীতি প্রতিষ্ঠার জন্যে, জনমতের শতভাগ প্রতিফলনের জন্যে আমরা পিআর দাবিও তুলেছি। এটা গণ দাবিতে ইতিমধ্যে কিন্তু আল্লাহর রহমতে পরিণত হয়ে গেছে। আমি তো ওখানে আল্লাহর রহমতে থাকি, সবসময় থাকি ঐক্যমত্য কমিশনে, সেখানে দেখেছি 2-1টা দল ছাড়া সব দল পিআর চায়, সব দল পিআর চায়। অথচ এই পিআর বিষয়টা আলোচনাই তো আনে না। কেন আনেন? আপনি আনেন না কেন? আপনি আনতেন, আলোচনা উঠাইতেন, বাদ হয়ে যাইতো, কিন্তু আপনি আলোচনায় আনতেছেন না। ব্যাপারটা কি? আপনি বাইস্ট ফর ম্যানাদার উইং, আপনি অন্য জায়গা থেকে বাইস্ট হয়ে যাইছেন আপনি। কাজে এই জন্যে ওই যে আমি প্রথম যে কথা বলছিলাম, দেশের অবস্থা জেলাও সেই কদু, কোনো মৌলিক পরিবর্তন আমাদের যারা ওখানে বসা আছে টপ লেভেলে তারাও চাই কিনা সন্দেহ আছে। আজকে ডক্টর ইনু সাহেব একজন গ্লোবাল আইকনিক লিডার। আচ্ছা, উনি কী করলেন? লিডার হওয়া এক জিনিস, উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, উনি মানবতাবাদী, উনি শান্তিকামী, একটা ভিন্ন জিনিস। কিন্তু রাষ্ট্র সংস্থার এক জিনিস।
আপনি এর আগেও তো একজন তত্ত্বাবধায়ক সরকার ছিল না, ওই যে ফখরুদ্দিন, সময় তো সব তো দেশ কাটতে উঠতো, সেখানে তো এত দুর্নীতি এত চাঁদাবাজি এইটা ছিল তো না, কেন? আর এখন এইটা হয় কেন? তার সেই তো 10 গুণ 20 গুণ 100 গুণ কোয়ালিফাইড হলো ডক্টর ইউনূস, উনি পারে না কেন? কোয়ালিফাইড থাকে এক জিনিস, আর মব থেকে শুরু করে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি এগুলো বন্ধ করে এক জিনিস। আজকের এইগুলো কেন হয় জানেন? আজকের এদেশে একটা চেতনার বাণিজ্য চলছে, 71-এর চেতনা, 1 লক্ষের উপরে এই 71 চেতনাকে ধারণ করে 1 লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে, এবং হাজার হাজার কোটি টাকা মুক্তিযোদ্ধার নামে বেতন এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়া হয়েছে এই 71-এর মুক্তিযোদ্ধা। এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হ্যাঁ একজন ভুয়া মুক্তিযোদ্ধা, পত্রিকা এসেছে। তারপরে মনে করেন আপনি 90-এর চেতনা, গণতান্ত্রিক চেতনা, কতগুলো দল হইল গণতান্ত্রিক চেতনা, অথচ নিজেরাই কিন্তু গণতান্ত্রিক গলাটাই হত্যা করেছে। 90-এর চেতনা দিয়া কতগুলো দল, কেউ তো গণতন্ত্রের এই যে এরশাদের পতন হইল, নুরু জীবন দিল, হ্যাঁ নুর সেন জীবন দিল, সেই ফুলের তোড়া দিয়ে আসে, গণতন্ত্র কি কোনোদিন গণতান্ত্রিক অধিকার দেশ প্রতিষ্ঠিত হয়েছিল না? এখন আবার 24-এর চেতনা, একটা বাণিজ্য চলছে, 80-82 দল হয়ে গেছে 24-এর চেতনায়। মানে কি? এই চেতনা বাণিজ্য, এই বাণিজ্য বন্ধ, যে এর সাথে যদি দেশপ্রেম না থাকে, ইমান না থাকে, এই চেতনা দিয়ে মানুষের কল্যাণ আনতে পারে না। এই জন্য আমরা পরিষ্কার বলি যে এই যে দেশপ্রেম ইমানের অঙ্গ, আল্লাহ ভীরু না থাকলে আপনি একই চেয়ারে চাকরি করে একজন হাজার হাজার কোটি টাকার মালিক, আর একজন একটা পয়সা নেয় না। কেন নেয় না? কেন নেয় না? এটা কে তাকে বাধা দিল? আপনারও টেবিল চেয়ার, আমারও তো টেবিল চেয়ার, আর ওনার তো টেবিল চেয়ার। একজনের টাকার ভরি আরেকজন টাকা নেয় না। কেন নেয় না? কার ভয়তে না? আল্লাহর ভয়তে নেয় না। যারা রাষ্ট্র চালায় তাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে, দেশের কোনো মৌলিক পরিবর্তন হবে না। এই জন্য আমরা বলছি, আমরা প্রথম এই যে ঐক্যমত্য কমিশনের প্রথম বলছি, ওনারা বলছে এটা শুদ্ধাচার, সকল ক্ষেত্রে শুদ্ধাচার, এরকম একটা শব্দ লেখছে, শুদ্ধাচার। আমরা এই শব্দটা লাগেন আত্মশুদ্ধি। আল্লাহ বলছে যে আত্মশুদ্ধি করতে পারলো সে সফল হয়ে গেল, আত্মশুদ্ধি করতে পারলো না সে ধ্বংস হয়ে গেল। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আত্মশুদ্ধি করতে পারলো কামিয়াব। আত্মশুদ্ধি নাই, আমরা আত্মার সাথে, আপনার এত একটা বিল্ডিং, আমিও একটা বিল্ডিং হতে চাই, এই চাওটা না, এই দুনিয়াটা আমার চিরকাল না। কাজে এই জন্যে আত্মশুদ্ধি ছাড়া, আল্লাহর ভয় ছাড়া, সৎ এবং যোগ্যতা ছাড়া, এই জন্য আমাদের একটা স্লোগান আছে যে আমরা শুধু নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চাই। জি, এই জন্য আমরা বলি খেলি দল পরিবর্তন করলে হবে না। বিএনপি তো 5 বার ক্ষমতায় ছিল না যে ওনার ছিল না, ওনার নূতন আকর্ষণ তা তো না, 5 বার ছিল। আপনি বলেন একটা জায়গার একটা ঘটনা বলেন, এই জায়গাটা এই উন্নতিটা হয়েছে, গণতান্ত্রিক উন্নতি, দেশের উন্নতি বলেন একটা কোন জায়গায় কি হয়েছে? হয়নি। কিন্তু আবার যে ওনারা করবেন, আমরা বলছি ঐক্যমত্য কমিশনে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেটা এই সরকার আমলে বাস্তবায়ন শুরু করতে হবে। ওনারা বলছে না, যারা নেক্সট পার্লামেন্টে যাবে 2 বছর পরে তারা এরা বাস্তবায়ন করবে। মানে কি? এই যে ঘটনাটা, কাজে দেশের ষড়যন্ত্র এগুলো আগেও ছিল, এখনো আছে, আরো বাড়তেছে ষড়যন্ত্র। সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে ভারত, উনি বললেন কি ভাই বললেন, হ্যাঁ ভারত তো পার্লামেন্টে পাস করে তাদের আশ্রয় দিচ্ছে, পার্লামেন্টে পাস করে তো এই দেশটা শেষ করবে ভারত। ভারত কি আমার বন্ধু রাষ্ট্র? আজকের মেজর জলিল ভাইয়ের বাড়ির পাশে আমার বাড়ি, মেজর জলিল ভাই পরিষ্কার বলেছে অরক্ষিত স্বাধীনতা পরাধীনতা, এমনি সে ওই মুক্তিযুদ্ধের কথাগুলো নিয়ে অনেক কথা বলছে, আমি তখন খুব ছোট। তো উনি বললেন আমি একমাত্র স্বাধীন দেশের প্রথম রাজবন্দী, আমি শুনলাম যে এই একটা যুদ্ধ বিধ্বস্তটা দেশে, ক্ষতবিক্ষতটা দেশে, সেইখানে আমার সম্পদ, অস্ত্র, তারপর পার্স, বিভিন্ন সোনা অলংকার সব কিছু লুট করে নিয়েছে ভারত। উনি যখন সেটাকে প্রতিবাদ করতে উনি রওনা দিলেন, জয় শুনে উনি একটু তন্দ্রা পড়লেন গাড়ির মধ্যে, তখন উনি বললেন, তার এক বিয়ে বল, স্যার আপনাকে তো এই গুর্খা সেনারা ঘেরাও দিয়ে রাখছে। মানে উনি ঘুম ভেঙে দেয়, গুর্খা সেনা তাকে ঘেরাও করলো। তখন উনি চিন্তা করলেন আমার তো মেরে ফেলবে ওরা। উনি গাড়ি থেকে নেমে জানেন বাঙালি সেনাবাহিনী ছিল, সেখানে দিয়ে বলছে, এই আমার কি গুলি করার নির্দেশ আছে পরে? যদি নির্দেশ থাকে তোমরা আমাকে গুলি করো, ওরা যেন আমাকে গুলি না করে। জি, আকন ভাই আপনার কাছ থেকে অনেক কথা শোনার আছে, নিশ্চয়ই হয়তো আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে সেটা শুনতে পারবো। এই জন্য মৌলিক পরিবর্তন দরকার, আর মৌলিক পরিবর্তনের জন্য অধিকাংশ দল, অধিকাংশ জনগণ, আমরা পরিষ্কার বলেছি, আপনি গণভোট দেবেন না, এটাকে আপনি একটা গণভোট দেন,
যদি আপনি পিয়ার না দেন তাহলে আপনি একটা গণভোট দেন, গণভোট দিয়ে দেখেন যে এই মানুষ চাই কিনা, যদি না চায় আমরা দাবি করবো। এই গণভোট এই শোনেন, পিয়ার তো আমার ক্ষমতায় দেওয়ার জন্য না, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য, দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই তো পিয়ার চাই আমরা। এটা অন্য কোনো দিকে নেওয়ার ভাবার কোনো প্রশ্ন নাই। জি আকুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন, আমরাও শুনছিলাম আপনার বক্তব্য। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আমি আজিজ ভাইকে দিয়েই শেষ করতে চাই, তার আগে একটু অন্য দিকে চলে যাই। পিয়ারের বাইরে একটি অন্য বিষয় নিয়ে কথা হচ্ছে গত 2 দিন ধরে, আমি সেই বিষয়টি একটু উল্লেখ করতে চাই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সরকারের 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে দাবি করার পর এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখনও তার বক্তব্য প্রত্যাহার করেননি তিনি। সে কারণে সরকার ও দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কি না, কিংবা অভিযোগকারী নিজেই সরকারের আহ্বানে সাড়া দিয়ে তথ্য প্রমাণ জমা দেবেন কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। মানে কি হবে আসলে, কি এখন কি? জাস্ট একটা কথা বলি যে আমাদের দেশে ধরেন 54 বছর দেশ স্বাধীন হয়েছে, ঘটনাচক্রে ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসছিল। আপনি খেয়াল করে দেখেন, তিনি একজন মিলিটারি শাসক। এই জিডিপি গ্রোথের যে সেক্টরগুলি আছে, ধরেন প্রবাসী আয়, আমাদের দেশে জিডিপি, গার্মেন্টস জিডিপি, কৃষি জিডিপি, এর বাইরে তো একটা সেক্টর কেউ তৈরি করতে পারে নাই। জিয়াউর রহমান তো দেশে উন্নতির দিকে নিছিল তো, কিন্তু সেটা তো পাকে ক্যারি আউট হয় নাই। সুতরাং লিডারশিপও লাগবে, লিডারশিপ লাগবে। লিডারশিপ যদি কেনাবেচা হয়, লিডারশিপের যদি দেশের প্রতি জনগণের প্রতি ভালোবাসা না থাকে, আর মূলত কথা হলো দেশটা সাস্টেনেবল হতে হলে পুরা জনগণের মানসিকতার চেঞ্জ লাগবে, গণতান্ত্রিক মানসিকতা। যেমন আমি ছোটবেলায় একটা দুর্নীতিবাজ দেখতে আমার ঘৃণা হতো, তার কাছে যাইতাম না। এখন দুর্নীতিবাজ হইলে তো সে টাকাওয়ালার দেশ চালায়, তার কাছে তো আমি বন্দী। তো যাই হোক, আপনি যেটা বলছিলেন, ধরেন আব্দুল সাত্তার সাহেব তিনি বলেছেন 8 জন উপদেষ্টা দুর্নীতি তার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, এবং মির্জা আলম তার ব্যক্তিগত দলের না, দলের তো না। আপনি তো তার পরিচয় দিলেন, সে কি দলের পরিচয়? দলের তো পরিচয় তার নাই। তো তিনি প্রমাণ বলছেন তার কাছে প্রমাণ আছে। আর আমিও বলছি যে আমি এখন বার করলাম, দেখেন দুর্নীতি খালি টাকা চুরি করলে দুর্নীতি হয় না। টাকা চুরি, আমি কতগুলো বলি, অনৈতিক ও নিয়ম বহির্ভূত কাজ যা সমাজের ক্ষতিকর করে, অ্যাজ এ হোল এই অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিবাজ। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, দুর্নীতির সংজ্ঞা তো আপনি জানতে হবে। দুর্নীতি খালি টাকা চুরি করলে, আমাদের দেশের কনসেপ্ট হলো টাকা বস্তা ধরে চুরি করলে আমি দুর্নীতিবাজ। আপনি বলেন, আমি যদি বলি প্রধান উপদেষ্টাও দুর্নীতি করছে, অনিয়ম করছে, তার বিরুদ্ধে 6টা মামলা ছিল না? 6টা মামলা ছিল, 3টা দুর্নীতির মামলা ছিল, উনি ক্ষমতায় বসে এগুলো প্রত্যাহার করছে। এটা দুর্নীতির অংশ না? আপনি বলেন, দুর্নীতির অংশ না? আপনি আসেন যে স্বজনপ্রীতি, ঘুষ, সম্পদের অপব্যবহার, মিথ্যা তথ্য দেওয়া, সবটা দুর্নীতির অংশ। বলেন, আমি তো দেখি যে রাজনীতিবিদরা যারা কথা বলার সময়, আমি সবার দোষ করতেছি না, আমার বলতেছি না, ওনারা তো দুর্নীতি করেন। মিথ্যা তথ্য দেওয়া দুর্নীতি। দুর্নীতির সংজ্ঞাটা আগে নির্ধারণ করেন। সাত্তার সাহেবের কাছে বলেন যে দুর্নীতির সংজ্ঞাটা কি? আমি বললাম দুর্নীতির সংজ্ঞা অনেক অনেক। সংজ্ঞার ভিতরে আমি বললাম এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোটা দুর্নীতিগ্রস্ত। 8টা কেন? পুরোটা। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটের সিদ্ধান্ত ছাড়া তো কিছু হয় নাই। তো সুতরাং তার কাছে জবাব চান, এটা নিয়ে ইস্যু করে তো লাভ নাই। সরকার থেকে দিছে যে তার এই কথা অস্বীকার করছে, মানে প্রতিবাদ করছে। প্রতিবাদ তো হবে না। 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি দুর্নীতিগ্রস্তর কথা হয়েছে। আপনি বলেন উপদেষ্টারা তার বাপে পর্যন্ত নেমে গেছে, তার বাবারা পর্যন্ত নেমে গেছে, তো আপনি কিসের দুর্নীতি বাঁচবেন কোত্থেকে? পুরাটা দুর্নীতিগ্রস্ত। আপনি বলেন আপনার ওই দেবপ্রিয় ভট্টাচার্য আপনার দিছে না, রিপোর্ট দিয়ে গেছে না, সেটা বাস্তবায়ন হয় নাই কেন? আপনার অর্থ পাচার হয়েছে, এই সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে 60,000 কোটি টাকা পাচার হয়েছে। কে করলো?
এই সরকার তো 5,000 1 পয়সা ফেরত আনতে পারে নাই, আরো টাকা চলে গেছে। দিছে তো, কেউ তো গেছে। আপনি, আমি দিছি, আমরা আছি, আমরা দিছি তো, কে দিছে বলেন? দুর্নীতি তো দৃশ্যমান দেখতে পাচ্ছি, কে কে দুর্নীতি করে। আমিও তো প্রমাণ করতে পারবো, আমার কাছেও তো ডকুমেন্ট আছে। দুর্নীতি কি করছে? দুর্নীতি না, দুর্নীতির সংজ্ঞা অনুযায়ী আমি বলবো এই সরকার দুর্নীতির দায় এড়াইতে পারে না। যেমন নেতাজি বলছে যে অন্তর্বর্তী, যেমন আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারে নাই, অর্থনীতি ঠিক নাই, কোনো কিছুই তো ঠিক নাই। ওনারা নির্বাচনে কয় নির্বাচন নিরপেক্ষ, লেভেল প্লেইং ফিল্ড হবে। যিনি এই অভিযোগটি করেছেন তার কাছে যদি সত্যিকারের ডকুমেন্ট থেকেই থাকে, তাহলে আপনি কি মনে করেন সেগুলি কি আসলে প্রচার করা উচিত বা প্রকাশ করা উচিত? না, এটা তার খুশি, তার কাছে দুর্নীতি তো বলছেন, অনিয়ারে বলছেন যে আমার কাছে তথ্য আছে এবং সঙ্গে এবং বলছেন তো সরকার যার বিরুদ্ধে এটা বলল 8 জন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তার কাছে ডকুমেন্ট চাক, অথবা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করুক। সেও সব বলছে তার কাছে ডকুমেন্ট আছে, হ্যাঁ, অথবা আমাকে বলুক, আমি তার কাছে আনি, আর আমার কাছেই প্রমাণ আছে, আমি প্রমাণ করতে পারবো। দুর্নীতির সংজ্ঞা করে টাকা চুরি শুধু না, এটা ব্যাপক অর্থ, ব্যাপক অর্থ। সুতরাং আপনি এগুলো করে তো লাভ নেই, আপনি প্রমাণ আছে তার কাছে চান। এটা নিয়ে পলিটিক্যাল ইস্যু করে তো লাভ নেই, তার কাছে চান। এবং সে বলছে, এবং অবশ্যই আমি বললাম, এই যে যেগুলো বললাম, এটা অনেক ইস্যু আছে দুর্নীতির, এগুলো দুর্নীতির প্রমাণ করা কঠিন। আমি বলবো যে এই সরকারের প্রত্যেকটা লোক এর জন্য দায়ী। ক্যাবিনেট পুরা যতগুলো সিদ্ধান্ত হয়েছে সব ক্যাবিনেট বসে করছে না, তো সবাই দায়ী। দুর্নীতিগ্রস্ত উনি 8 জন করছে, আমি তো বলি পুরোটা। আপনি বলেন 17 জন বিদেশি নাগরিক এবং প্রবাসী আছে এই সরকারের মধ্যে, এটা দুর্নীতি না? বিদেশি এসে আমার দেশ চালাইতেছে, এটা কেমন কথা? বিদেশি এসে দেশ চালাইতেছে আমার, ওনারা সেই মিটিংয়ে যায়, ওনাদের মিটিং যে প্রিজাইড করে উনিও বিদেশি নাগরিক, ওনারা তার সিদ্ধান্ত। আপনার কাছে আসতে চাই আজিজ ভাই, শেষ করতে হবে আমাদের খুব শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে আজিজ ভাই নিশ্চয়ই কিছু কথা বলছিলেন, আপনি সেগুলো শুনতে পাচ্ছিলেন, যে আপনারাও সেই সব মিটিংয়ে অংশগ্রহণ করেছেন এবং দুর্নীতি নিয়ে যে আলোচনা হচ্ছে সেটি নিয়ে আসলে আপনার দলের বা আপনার বক্তব্য কি? এই যে সবচেয়ে একটা বড়, খুব সংক্ষেপে বলবেন। ইউনূস সাহেব একটা বড় অবদান যে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে কথা লিখতে পারে, যেটা বিগত দিনে পারে নাই। অনেক পত্রিকা বন্ধ হয়েছে, টিভি বন্ধ হয়েছে, অনেক লোক জেলে গেছে, যারা স্বাধীনভাবে। এখন যেমন আজিজ ভাই যে কথাটা বলছে, এই কথা কিন্তু উনি আওয়ামী লীগ সময় বলতে পারতেন না, মোটেই পারতেন না। হইলে তার জেলে থাকতে হইতো, পত্রিকা বন্ধ হইতো, অনেক কিছু হইতো। কাজে এখন যেটা একটু ক্লিয়ার করি, আমরা মনে করি আওয়ামী লীগের শেষ 5 বছরে আমি একা কথা বলছি না, তা হয়তো তার কানে আওয়ামী লীগের কানে ওইটা পৌঁছে নাই, যাই হোক এখন যেটা হলো, আমরা সবসময় কথা বলতে দেখেছি, এখন যেটা হলো সবাই বলেন। আমি একটা কথা বলি, আমার দেশের চোরের খনি দিয়ে দেশ শুরু হয়েছে স্বাধীনতার পরে, সবাই পাইছে সোনার খনি, হীরার খনি, আমি পাই চোরের খনি। এইটাতে এইটা জিয়া শেখ মুজিব বলছে না, এই চোরের খনি এখন হয়েছে ডাকাইতের খনি। কাজে এই দুর্নীতিটা আমাদের রক্ত মাংসে সব জায়গায় আশেপাশে বাধা, এই দুর্নীতিটা। কারণ এদেশে অনেক স্বাধীনতার পর নেতার পরিবর্তন হয়েছে, দফার পরিবর্তন হয়েছে, এখানে তো মির্জা ফখরুল সাহেব বলেছেন যে না, এটা ঠিক না, এটা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে এসএস করতে পথে গাইছে। মির্জা ফখরুল সাহেব বলছেন না, তা এত বড় একজন দায়িত্বশীল ব্যক্তি যখন বলে এইটা, সত্তার সাহেব কে আর মির্জা ফখরুল কে? মির্জা ফখরুল সাহেব যখন বলছে যে না, এটা দুর্নীতি হয় নাই, স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে, এই কথাটা বলছে। তো কাজে এই দিক থেকে আমি মনে করি এইভাবে কিছু উস্কাই দিয়া দেশটাকে একটা অরাজক পরিস্থিতি নিয়ে যাওয়া। আজকের ছাত্ররা ফেরেস্তা হয়ে আসে নাই। আজকের মনে করেন ছাত্ররা যদি গণ অভ্যুত্থান না করতো, আমরা এই 16 বছরে কী করছি, আমরা রাজনীতি যারা করি আমাদের তো অনেকটা দায়বদ্ধতা ছিল, কিন্তু কই আমরা দায়বদ্ধতা ঠিকমতো পালন করছি? মিছিল মিটিং করছি, সমাবেশ করছি, এটা করছি, ওটা করছি, কিন্তু অকুতভয়ে সেনানীর যে ভূমিকা পালন করে, ছাত্ররা নিজের জীবন দিয়া, রক্ত দিয়া, আহত হইয়া, পঙ্গু হইয়া, জীবন দিয়া, শহীদ হইয়া, এটা তো আমরা পারি নাই। এইকে তো অস্বীকার করতে হবে। তাদের 100 ভালো, এর মধ্যে 2-1টা তো বল থাকতেই তো পারে, আর এটার মধ্যে ধানের মধ্যে সিটা তো থাকতেই পারে। কাজে এই জন্য আমি মনে করি ছাত্রদের যে গণঅভ্যুত্থান, এটাকে আমাদের সেলুট জানানো উচিত, হ্যাঁ, ধন্যবাদ জানানো উচিত। তারা এই কাজটা না করলে আজকে ঠিকমতো এই কথা তো এখানে বলতে পারতাম না। কাজে এই জন্যে দুর্নীতি রগরেশায়, এই জন্য আমরা মনে করি ইউনূস সাহেবের মতো যদি এসে 10 গুণ ভালো লিডারও আসে,
কোনোদিন দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মব সন্ত্রাস থেকে কোনোটাই বন্ধ করতে পারবেন না যতদিন পর্যন্ত এই আইনের কোনো পরিবর্তনই না ঘটেন। আইনটা হলো মূল, যে আইনে একটা অসভ্যকে সভ্য বানায়। হ্যাঁ, দুর্নীতিবাজকে একজন ভালো মানুষ বানায় তো আছেই না, এই আইনটা হলো ত্রুটিপূর্ণ। এই আইনটা হলো ব্রিটিশের দেওয়া। ব্রিটিশটা কী করেছেন, এই 200 বছর তারা কী করেছেন, আমার দেশটাকে শোষণ করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে। আজকে পুলিশ আইনটা দেখেন, পুলিশ আইনটা কি 1861 সালে যে আইনটা করছে পুলিশ আইন, মানে ওনা হলো রাজা, এরা হলো সব পিটাই এদেরকে চাষ করো, ধান চাষ করতে দেওয়া যাবে না, নীল চাষ করো, নীল চাষ না করে তার পিটাই মাটির সাথে মিলাই দাও। এই যে কতগুলা ব্রিটিশের পরবর্তী আইন যেটা এই তাদের উপনিবেশ যেগুলো ছিল তাদের মধ্যে সেই আইনটাই হলো সবচেয়ে আমার দেশের আইন পরিবর্তনের কথা বলছেন আপনি, তাহলে কোন আইন দরকার প্রয়োজন? যেটা বলছি, আল্লাহ যে আপনাকে আমি সৃষ্টি করছেন, আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন তার। আপনি এই মোবাইলটা যে কোম্পানি বানিয়েছেন, উনি একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে, এই ক্যাটালগ যে ফলো করবে মোবাইলটা কিন্তু ভালো সার্ভিস দেবে। ক্যাটালগ ফলো করবেন না, মোবাইল ভালো সার্ভিস দেবেন। আল্লাহর আইন বা ইসলামিক আইন যেটি বলছেন সেটি চালু করলেই দুর্নীতি এগুলো বন্ধ হচ্ছে। 100 না হলে 90% দুর্নীতি, সন্ত্রাস, খুন খারাপ বন্ধ হবে, মানুষ খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে। কেন? এই মানুষগুলোর মধ্যে আত্মশুদ্ধি নাই, আপনার মধ্যে নাই, আপনি যে মরতে হবে, এই সম্পদ কী করবেন? হাদিসে আসছে যে একটা ইসে বলছে যে আপনার যত সম্পদ আপনার আছে 5% বা 10% আপনার নিজে হোক, 90% কিন্তু অন্যজন রেখে যাচ্ছেন আপনি। তো এই টাকা চুরি করে, সম্পদ করে, অবৈধভাবে টাকাই করে, লক্ষ লক্ষ টাকা পাচার করে এই সম্পদ আপনি করলেন কেন? কার জন্য করতেছেন? এই দায় কি আপনার না ওই সন্তান নেবে? সন্তান কোনোদিন এই দায় নেবে না। ধর্ম তো আছেই, ধর্মের কথা আছে, কিন্তু একটা কথাও আছে যে চোরের না শুনে ধর্মের কাহিনী না। এই জন্য তো চোরকে ভালো করার জন্য ধর্মের প্রয়োজন, ধর্মের প্রয়োগ প্রয়োজন, খালি ধর্মের কথা প্রয়োজন না। ধর্মের ইসলামী যে আইনটা, সেটা দুইটা জিনিস। একটা হলো আপনার ইসলামী আইনের কল্যাণগুলো বলবে, এই কল্যাণ শুনলে মানুষ ভালো হতে পারে, আর কল্যাণ যদি না শুনে ভালো না হয় তখন তার শাস্তির বিধানও আছে। এখানে যেমন বলা আছে, তার বন্ধ করার পথও আছে। কাজে এই জন্য আমরা যতদিন পর্যন্ত এই জায়গা থেকে আমরা ফিরে না আসবো, কোনো জায়গায় আপনি দেখেন এই যে পাশ্চাত্যের আইনে যে দেশগুলো, আজকে উনি ভারতের কথা বললেন, কত সুন্দর যে ভারত, এক মিনিট, কি সুন্দর দেশটা। সেখানে মুসলমানরা ঈদের নামাজ পড়তে পারে না, জুমার নামাজ পড়তে পারে না, আজান দিতে পারে না, কোরবানি দিতে পারে না। এই মোদি আসার পরে মসজিদ ভেঙে মন্দির বানায়, হাইকোর্টের রায় পরে সেটা উল্টাই দেয়। কাজে এই জন্যে আমাদের চোখ কান, আমাদের বিবেক, উনি যেহেতু একজন সাংবাদিক, আমি মনে করি আমাদের সাংবাদিক জগতে বরিশালের ছিলেন তোফাজ্জল হোসেন, মানিক মিয়া, মুজিবুর রহমান, হ্যাঁ, এই যে সাংবাদিক যারা নিজের জীবন বাজি রেখে সত্যের পক্ষে, তোফাজ্জল হোসেন মিয়া কী করছেন? পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে হওয়ার কথা বলতেন, যখন যেটা সত্য এই কথাই কিন্তু তোমার মানিক বাবু বলতেন। আমরা চাই এমন নেতা চাই, তারা কালাকে কালা বলবে, সাদাকে সাদা বলবে, ভালোকে ভালো বলবে, মন্দকে মন্দ বলবে। এই ধরনের নেতা চাই, আর এইরকম একটা নীতি চাই। নেতার নীতি ছাড়া দেশ সুন্দর হতে পারে না। এটি হলো আমাদের বক্তব্য। আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।